কোস্টগার্ড সদস্যরাও চিনতে না পারায় সালমানকে ধরিয়ে দেন আনিসুল। মুখবর্তী সফিত দাড়ি নিজেই কাটেন। জানাবো চুরি পাচার হাসিনার দায় শোধের ভার অন্তর্বর্তী সরকারের। এবং সর্বশেষে জানাবো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোস্টগার্ড সদস্যরাও চিনতে না পারায় সালমানকে ধরিয়ে দেন আনিসুল। মুখবর্তী সফিত দাড়ি নিজেই কাটেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশে ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশে ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার। ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন। পরে গত 13 আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকায় গ্রেফতার হন তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উত্তরার নিজের মালিকাধীন একটি জোট মিলে যান। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখবর্তী সফিত দাড়ি নিজেই কাটেন। সেখানে বেক্সিমতো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নৌযানটি চলে যায় সোজা ভোলায়। যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। টানা 7 দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনে ভারতের সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার শারিং ফিরে আসেন ভোলা এলাকায়। সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন। কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান। তিনি বলেছেন, সেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তার প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল এই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। চুরি পাচার হাসিনার দায় শোধের ভার অন্তর্বর্তী সরকারের। পতিত সরকারের দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারে দেশের অর্থনীতির বিভিন্ন সুযোগ, রাজস্ব আহরণ, রপ্তানি বাণিজ্য, ডলার সংকট ও রিজার্ভ পরিস্থিতির ভয়াবহ। ঋণের পর্বত, লুটপাটের ক্ষত, দুর্নীতির বোঝা, পাচারের তেজ, রিজার্ভ বিপর্যয় সহ নানা ঘা রেখে কেবল ছোট বোনকে নিয়ে পালিয়ে জানে বেঁচেছেন শেখ হাসিনা। পরিবারের বাদ বাকিদের পাঠিয়ে দিয়েছেন আরো আগে। তার কাছে পরিবারই আওয়ামী লীগ, তারাই বাংলাদেশ, যা বিশ্বের ইতিহাসের রেকর্ড। ছলে বলে অপোজিশনকে নিপীড়ন, দলীয় নেতাকর্মীদের উচ্ছিষ্ট খাইয়ে টানা 15 বছরে অবিরাম ঠকবাজির চাতুরিতে দেশের যত সর্বনাশ করা যায় তার একটিও বাদ দেননি তিনি। উন্নয়নের নামে মেগা প্রকল্পে চলছে মেগা লুটপাট। নানা ঘটনাই আরো স্পষ্ট ছিল, উন্নয়নে নয়, প্রকল্পগুলো নেওয়া হয়েছিল লুটপাটের উদ্দেশ্যে। অতিরিক্ত ব্যয় দেখিয়ে ঋণের টাকার বড় অংশ সরকারি পৃষ্ঠপোষকতায় নানা প্রক্রিয়ায় একটি চক্রকে দিয়ে চালানো হয়েছে পাচারের কাজটি। শেখ হাসিনা সরকারের টপ টু বটম কম সেই কর্মে লিপ্ত ছিল। বিদেশে একটি গণমাধ্যমে এসেছে, লুটপাট, দুর্নীতি, অনিয়মের রাজত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে প্রকল্পের অতিরিক্ত ব্যয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। স্বয়ং শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ায় ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাতের অঙ্কই প্রায় 59,000 কোটি টাকা। পালানোর সময় তিনি বাংলাদেশের জনগণের ঘাড়ে রেখে গেছেন 18,36,000 কোটি টাকার ঋণ। এখন তা সামলানোর সরাসরি দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। বড়জোর একটু সময় নেওয়া যাবে। 2009 সালে আওয়ামী লীগের ক্ষমতা আহরণের সময় দেশে বিদেশে ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। 15 বছরে তা 15,07,000 কোটিতে এনে ভেঙেছেন। সুদ আসলে এই ঋণ সুদের দায় এখন বর্তাবে অন্তর্বর্তী সরকারের উপর। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব অর্থনীতির এক বরেণ্যজন। তার সোশ্যাল বিজনেসে দন্য সুদূরের যুক্তরাষ্ট্র থেকে নিকট দেশ ভারত পর্যন্ত তার থিওরি কাজে লাগিয়ে তারা নিজ নিজ দেশে বেনিফিশিয়ারি। সেই ব্যক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এখন কঠিন এক পরিস্থিতির মুখোমুখি। বিগত সরকারের কুকীর্তির ভার তার উপর।
2 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে দেশের মানুষের জীবনযাত্রা অসহনীয়। এই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমেছে। ডলার সংকটে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে 30%-এরও বেশি। খেলাপি ঋণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ব্যাংক থেকে সরকারের ঋণের পাশাপাশি চলছে বিতর্কিত 8 থেকে 10টি বণিক গোষ্ঠীর হরদম লুটপাট। ব্যাংক খাতে যারা থাবা বাবা নামে পরিচিত, এদের কুকর্মের জেরে বর্তমানে কয়েকটি ব্যাংক বেঁচে আছে। বিশেষ ব্যবস্থায় প্রকল্পের অতিরিক্ত ব্যয় দেখিয়ে ঋণের টাকা সরকারি পৃষ্ঠপোষকতায় পাচারের ঘটনাও ছিল পরিকল্পিত। আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট সহায়তায় বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেয়। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান, চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে 2017 সালের শেষে বাংলাদেশের সার্বিক মোট ঋণ ছিল $51.14 বিলিয়ন। 2023 সালের শেষে প্রান্তিকে এটি পৌঁছে $100.63 বিলিয়ন। অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বেশ বছর ধরে ক্রমে বাড়ছে। উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই ঋণ নিয়েছে সরকার। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের মধ্যে একটি উৎস হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আরেকটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থ হচ্ছে টাকা ছাপানো। এতে বাজারে টাকা সরবরাহ বেড়ে যায়, যা উৎসকে দেয় মূল্যস্ফীতি। দেশি ও বিদেশি দুই ধরনের ঋণের প্রতি ঝুঁকেছিল সদ্যপতিত স্বৈরাচার সরকার। শেষ 6 থেকে 7 বছরে দ্রুত হারে উভয় ধরনের ঋণ নেওয়া বেড়েছে। বেশি বেড়েছে দেশি ঋণ নিজস্ব অর্থায়নে বলে প্রচার চালানো হলেও পদ্মা সেতু বিদেশি ঋণ নিয়ে হয়েছে। সামনে আসছে ঋণ পরিশোধের চাপ। আগামী বছরের পর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শোধ দেওয়া হয়েছে বা শুরু করতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য অনুযায়ী 15 বছরে বিদেশি ঋণের বোঝা বেড়েছে 3 গুণের বেশি। 2008 থেকে 9 অর্থ বছরে বিদেশি ঋণের পরিমাণ ছিল $2085 কোটি। আওয়ামী লীগ সরকার কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণ নেয়। সর্বশেষ 2023-24 অর্থ বছর শেষে অর্থাৎ গত জুন মাসে শেষ সরকারের পুঞ্জীভূত বিদেশি ঋণ দাঁড়ায় $6,790 কোটি। সেই হিসেবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপর গড়ে $400 মতো বিদেশি ঋণের বোঝা। আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট সহায়তায় বিভিন্ন দেশের থেকে ঋণ নেয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান, চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এবং নিচ্ছে। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে 2017 সালের শেষে বাংলাদেশের সার্বিক মোট ঋণ ছিল $51.14 বিলিয়ন। 2023 সালের শেষে প্রান্তিকে এটি $100.63 বিলিয়ন পৌঁছায়। বৈদেশিক ঋণ বৃদ্ধির সাথে সাথে এর সুদ এবং আসল পরিশোধের পরিমাণ প্রতি বছর বাড়ছে। এর কি ভয়ানক জেরে পড়তে পারে, এই সম্পর্কে শেখ হাসিনা সরকারকে বারবার সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। কিন্তু সরকারের দিক থেকে তাদের বিএনপি জামাতের চর চিহ্ন দিয়ে দমিয়ে রাখার চেষ্টা চলেছে। তাদের দমানো গেলেও তথ্য চাপা রাখা যায়নি। বাংলাদেশ কার কাছে কতটা ঋণ রয়েছে সেই বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে 2022 সালের জুন পর্যন্ত সুনির্দিষ্ট ডাটা পাওয়া যায়। এই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ছিল $55.60 বিলিয়ন। এই ঋণের অর্ধেকের বেশি 57% হল বিশ্ব ব্যাংক ও এডিবির কাছে। আর দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশে যেসব দেশ থেকে ঋণ করেছে তার মধ্যে জাপান, রাশিয়া, চীন ও ভারত এই 4টি দেশ প্রধান। দ্বিপক্ষীয় চুক্তির বেলায় বাংলাদেশের দেনা সবচেয়ে বেশি জাপানের কাছে, পরিমাণ $9.21 বিলিয়ন। এরপরই রাশিয়ার কাছ থেকে $5.9 বিলিয়ন, চীনের কাছে $4.76 বিলিয়ন এবং ভারতের কাছে $1.2 বিলিয়ন ঋণই বাংলাদেশ। বর্তমানে এই ঋণ আরো অনেক বেশি, কারণ ইআরডির তথ্যে দেখা যায় চলতি অর্থ বছরে 2023 জুলাই থেকে 2024 সালে মার্চ পর্যন্ত বাংলাদেশে $563 কোটি ঋণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এডিবি থেকে 140 কোটি এবং বিশ্বব্যাংক থেকে $96 কোটি নিয়েছে বাংলাদেশ। একই সময়ে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান থেকে 135 কোটি, রাশিয়া থেকে 80 কোটি, চীন থেকে 36 কোটি, ভারত থেকে 19 কোটি এবং অন্যান্য উৎস থেকে $50 কোটি ঋণ নিয়েছে। এইসবের পুরো চাপ এখন ইউনূস সরকারের ঘাড়ে। স্বৈরাচারী হাসিনা সরকারের দেনার দায়ে এখন দেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। প্রকারান্তরে বিদেশি ঋণের সমস্ত দায় শেষ পর্যন্ত জনগণের কাঁধে পড়ে
জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় করে সরকারের আদায় বা আয় বাড়াতে হবে। প্রকারান্তরে বিদেশি ঋণের সমস্ত দায় শেষ পর্যন্ত জনগণের কাঁধে পড়ে। জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় করে সরকারের আয় বাড়াতে হবে। এখন মাথাপিছু ঋণ 1.5 লাখ টাকার মতো, কিছুদিন আগে এটি 1 লাখ টাকার মতো ছিল। সরকারকে কোনো না কোনো ভাবে প্রত্যেকের কাছ থেকে তা আদায় করতে হবে। অন্তর্বর্তী সরকার আরেকটি অন্যতম বড় কাজ হলো রাষ্ট্রের ভেতর থাকা দুর্বৃত্ত চক্র ও দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনা। অতীত সব দরকার দুর্নীতিকে রাজনৈতিক ফায়দা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সবসময় বিরোধী মতকে চাপে ফেলতে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করেছে। এবার অবশ্য দেশবাসীর প্রত্যাশা পক্ষকাল আগে গঠিত অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দুর্নীতিবাজদের ধরবে। জুলাই বিপ্লবের পর নতুন সরকার হত্যার বিচারে এখন সবচেয়ে বেশি মনোযোগী। আশা করা যায় কিছুদিনের মধ্যেই দুর্নীতির ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেবে সরকার। যদিও এখন পর্যন্ত গত 15 বছরে লুণ্ঠনের জন্য কোনো কমিশন হয়নি শ্বেতপত্র তৈরির সিদ্ধান্ত, পুনর্গঠন করা হয়নি দুর্নীতি দমন কমিশন। অচিরে সব গঠনে মনোযোগ দেবে সরকার, এটা সবার প্রত্যাশা। বৈষম্য বিরোধী ছাত্র বিপ্লবের ফসল ঘরে তুলতে হলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের বিকল্প নেই। মনে রাখতে হবে জুলাই হত্যাকাণ্ড এবং 10 বছরের দুর্নীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।